ইহান, এই বেটা ইহান, শুনতে পারছিস না আমার কথা? রোহানের তীক্ষ্ণ কণ্ঠের ধমকে সম্বিত ফিরে পায় ইহান। এতক্ষণে গভীর ভাবনায় নিমজ্জিত হয়েছিল সে। ভাবনার কারণটা একমাত্র শুভ্রা। ইদানিং সর্বক্ষণ মেয়েটা মন মস্তিষ্ক জুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে যাচ্ছে। কোনো কাজেই ঠিকমতো মনোযোগ বসাতে পারছে না সে। ইহান বিরক্ত হয়ে রোহানের উদ্দেশ্যে বলল, এভাবে ঘোড়ার মতো চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কি আর সাধে? এতক্ষণ ধরে আমি এত বকবক করে যাচ্ছি, অ্যাটেকশন তো দূর, তোর মুখ থেকে হুহা বাদে কোনো কথাই বের করতে পারছি না আমি। এভাবে বোবার মতো রেস্টুরেন্টে বসে থাকতে পারবো না আমি। রোহান আর ইহান বর্তমানে ধানমন্ডির একটা 5 তারকা রেস্টুরেন্টে বসে রয়েছে। রোহান কেন ইহানকে ধরে বেঁধে নিয়ে এসেছে ইহান নিজেও জানে না। অনেক প্রশ্ন করেও কোনো উত্তর পায়নি, তাই নিজের মতো করে চুপ করে গেছে। রোহান মূলত সোনালিকার ভার্সিটির সিনিয়র ভাইয়া, সেই সাথে দূরসম্পর্কের কাজিন ওরা। আর রোহান হলো ইহানের কলেজ লাইফের বন্ধু। মূলত রোহানের মাধ্যমে ইহানের সোনালিকার সাথে পরিচয় হয়ে পরবর্তীতে বন্ধুত্ব এবং সর্বশেষ প্রেম। ইহান বিরক্ত হয়ে বলল, শুধু শুধু আমাকে রেস্টুরেন্টে এনে বসিয়ে রেখেছিস। কাজের কোনো কথা থাকলে বল, না হলে আমি বেরিয়ে যাচ্ছি। রোহানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইহান বেরিয়ে যাচ্ছিল। তখনই তার দৃষ্টি সামনের থেকে এদিকে এগিয়ে আসা দুজন রমণীর দিকে আটকে যায়। দুজন বলে ভুল হবে। এক রমণী পানে প্রবল বিমুগ্ধ নয়নে তাকিয়ে থাকে সে। ব্লু কালার হাফ সিল্ক জামদানি শাড়ি পরিহিতা শুভ্রা এবং ব্ল্যাক কালার জর্জেট শাড়ি পরিহিতা সোনালিকা এসে ইহান আর রোহানের টেবিলের সামনে দাঁড়ালো। দুজনকে অপরূপা সুন্দরে লাগছে, তবে ইহানের দৃষ্টি আটকে আছে নীলে নীলাম্বরীর সাজে সজ্জিত লজ্জাবতী শুভ্রার দিকে। তার চোখের পলক যেন পড়ছেই না, দৃষ্টি জুড়ে সীমাহীন মুগ্ধতা বিরাজ করছে। তবে সে ছাড়াও আরও একজোড়া দৃষ্টি যে শুভ্রার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সেটা দৃষ্টিগোচর হলো না ইহানের। অপরদিকে সোনালিকা বারবার ইহানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে। তার মুখে লাজুক আভা আর হাসি বিরাজ করছে, অথচ ইহানের সেদিকে কোনো খেয়ালই নেই। ইহান, ইহান! সোনালিকা জোর গলায় বলা চিৎকারে সম্বিত ফিরে পেল ইহান। সোনালিকার দিকে দৃষ্টি ফিরিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? সোনালিকা ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি শাড়ি পরে সেজে গুজে এত কষ্ট করে তোমার সামনে আসলাম, অথচ তুমি একটা বারও আমার দিকে তাকালে না। কি হয়েছে তোমার? এত আনমনা হয়ে আছো কেন? ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে কাউচে বসতে বসতে বলল, কিছুই হয়নি, জাস্ট এমনি মুড ভালো ছিল না। তারপর সোনালিকা শুভ্রার দিকে একবার তাকে ইহান জিজ্ঞেস করল, তা দুজন হঠাৎ শাড়ি পরেছ, ব্যাপার কি? আর আমি যে এখানে আছি সেটা জানলে কিভাবে? মাঝখান থেকে রোহান বলে উঠল, আমি সোনালিকাকে বলছিলাম শাড়ি পরে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই আমি তোকে এখানে নিয়ে এসেছিলাম আর ওকে অ্যাড্রেস সেন্ড করে দিয়েছিলাম। সোনালিকা শুভ্রাকে বিপরীত সাইডের কাউচে বসে নিজে তার পাশে বসতে বসতে বলল, আমি একা একা শাড়ি পরে আসতে পারছিলাম না, তাই শুভ্রাকে আমার সাথে নিয়ে আসলাম। ও প্রথমে কিছুতেই আসতে চাচ্ছিল না, আমি অনেক বলে কয়ে জোর করে নিয়ে আসছি। তাছাড়া আমি প্রথম দিন থেকেই খেয়াল করেছিলাম শুভ্রা কিছু একটা নিয়ে আপসেট হয়ে আছে, তাই ওর মন ভালো করতে এই কাজ করা। রোহান উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, খুব ভালো করেছিস সোনালি, এরকম সুন্দরী একজন ননদী থাকলে তোর আবার টেনশন কিসের? রোহান এরপর শুভ্রাকে উদ্দেশ্য করে হাসি মুখে বলে উঠল, তা আমার বেষ্টু সুন্দরী ননদের আপনার নামটা কি জানতে পারি? শুভ্রা একবার মাথা তুলে রোহানকে দেখে নিল। পরক্ষণে খেয়াল করলো ইহান তীক্ষ্ণ দৃষ্টিতে রোহানের দিকে তাকিয়ে রয়েছে। ওদিকে মনোযোগ না দিয়ে শুভ্রা নিচু স্বরে বলল, সুব্রতা আফিয়াত। ওয়াও, নাইস নেম। যেমন সুন্দর আপনি তেমনই সুন্দর নাম আপনার। বাই দ্য ওয়ে, আমার নাম রোহান খন্দকার। আপনি আমাকে রোহান বলে ডাকতে পারেন, আর আমরা তো প্রায় সেম এজ, সো একে অপরে তুমি বলেই ডাকতে পারি। ইহানের কেন জানি না রোহানের প্রতি প্রচণ্ড বিরক্ত সৃষ্টি হচ্ছে। ক্রমশ মেজাজ বিগড়ে যাচ্ছে তার। রোহানের উদ্দেশ্যে ঝাঁঝালা কণ্ঠে বলে উঠল, তোর গায়ে পড়ার স্বভাব আর গেল না, তাই না রোহান? মানে মেয়ে দেখলেই এরকম ফ্লার্ট করতে হবে? মাত্র কিছুক্ষণ হলো শুভ্রার সাথে দেখা হলো, এর মধ্যেই এত ক্লোজ হওয়ার কি আছে বুঝলাম না। সোনালিকা প্রতিবাদ করে বলল, উফ, তোমার সমস্যা কি বলো তো ইয়ান?
ওরা পরিচয় তো হচ্ছে, হয়ে নেক, ওদের মধ্যে ফ্রেন্ডশিপ হলে তো ভালোই হয়। ইহান কিছু বলতে যাবে তার আগে রোহান আগ বাড়িয়ে বলে উঠল, আমার মনে হয় তোমাদের এখানে প্রাইভেসি থাকা দরকার। আমি আর শুভ্রা এখানে থাকলে কাবামে হাড্ডি হয়ে যাব। তার চেয়ে বরং আমরা অন্যর পাশে গিয়ে বসি। তোরা এখানে মন খুলে টাইম স্পেন্ড কর। বলে শুভ্রার সামনে গিয়ে চলো শুভ্রা। বলে অন্য পাশে সিটে বসে পড়ল রোহান। শুভ্রা অগত্যা মাথা নিচু করে তার বিপরীত সাইডে গিয়ে বসলো। রোহান নানাভাবে হাসি মুখে শুভ্রার সাথে আলাপ জমানোর চেষ্টা করছে। শুভ্রা অস্বস্তি বোধ করলেও হু হা করে উত্তর দিচ্ছে। ওদিকে সোনালীকে একের পর এক বক বক করেই যাচ্ছে ইহানের সাথে, কিন্তু ইহানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তীক্ষ্ণ দৃষ্টিতে আর চোখে বারবার শুভ্রা আর রোহানের দিকে খেয়াল রাখছে। তার মেজাজ অকারণে ভীষণ খারাপ হয়ে গেছে। হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে গিয়েছে। ইচ্ছে করছে উঠে গিয়ে রোহানকে একটা চটকানা বসিয়ে দিয়ে শুভ্রাকে নিয়ে বেরিয়ে যেতে, কিন্তু কেন এমনটা হচ্ছে সে বুঝতে পারছে না। অগত্যা কোনো উপায় না পেয়ে দাঁতে দাঁত চেপে সব কিছু হজম করে নিচ্ছে ইহান। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা পার্কে গেল ইহান, সোনালিকা, রোহান আর শুভ্রা। ইহান অবশ্য যেতে চায়নি। কিছু একটা বাহানা দিয়ে বারবার শুভ্রাকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাইছিল, কিন্তু রোহান আর সোনালিকা নাছোড়বান্দার মতো তাদেরকে জোর করে আটকে রেখেছে। সোনালিকা ইহানের হাত ধরে হাঁটলেও ইহানের তীক্ষ্ণ দৃষ্টি বারবার শুভ্রা আর রোহানের দিকে নিবদ্ধ হচ্ছে। শুভ্রা ধীর পায়ে হাঁটছে আর রোহান তার পাশে হাঁটতে হাঁটতে একের পর এক বকবক করেই যাচ্ছে। উদ্দেশ্য শুভ্রার সাথে বন্ডিং ভালো করা। শুভ্রাকে এই মুহূর্তে ইহানের কাছে পরীর মতো সুন্দর লাগছে। অন্য সময় শুভ্রাকে একা পেলে শুধু তার দিকে অপলোক নেত্রে চেয়ে থাকতো সে, কিন্তু এই মুহূর্তে রোহানের সাথে তাকে একদমই মেনে নিতে পারছে না ইহান। ইহান অগত্যা সোনালিকাকে বলে উঠল, আমার আর ভালো লাগছে না সোনালিকা, আমি শুভ্রাকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাই। সোনালিকা বিরক্ত হয়ে বলল, কিন্তু কেন ইহান? কিছুদিন পর তো গরমের ছুটি দিয়ে দিবে, তখন আমাকে অনেক দিনের জন্য গ্রামে চলে যেতে হবে। তোমার সাথে কতদিন দেখা হবে না বলো তো? তাই তো এখন তোমার সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করে যেতে চাচ্ছি। ইহান রাগ সংবরণ করে বলল, টাইম স্পেন্ড অন্য সময়ও করা যাবে, কিন্তু এখন এখান থেকে আমি যেতে চাই, ব্যাস। ভালো লাগছে না আমার। সোনালিকা কিছু একটা বলতে যাবে তার আগে তার দৃষ্টি আটকে গেল একটা ফুল বিক্রেতার দিকে। লোকটা বিভিন্ন ফুলে তোড়া সহ ক্রাউন, গাজরা বিক্রি করছে। সোনালিকা উচ্ছ্বাসিত হয়ে ইহানের কাছে বায়না ধরল, ইহান, আমাকে ফুল আর গাজরা কিনে দিও প্লিজ। ইহান মুখ দিয়ে চ সূচক বিরক্তিকর শব্দ উচ্চারণ করে সামনে এগোতেই একটা দৃশ্য দেখে থমকে গেল। রোহান একগুচ্ছ লাল গোলাপ ফুল আর বেলে ফুলের গাজরা কিনে শুভ্রার হাতে ধরিয়ে দিচ্ছে। শুধু ধরিয়ে দিয়ে ক্ষান্ত লাগেনি। শুভ্রা কিছু বুঝে ওঠার আগেই গাজরাটা নিজ হাতে শুভ্রার প্রকাণ্ড খোপা করা চুলে গেঁথে দিল। এবার সেই সাথে তার শাড়ির কুচি ঠিক করে দিল। এই দৃশ্য দেখে ইহান পুরোপুরি থমকে গেল। সোনালিকা খিলখিল করে হেসে ইহানের বাহু ঝাঁকিয়ে বলে উঠল, দেখো ইহান, হাউ রোমান্টিক। ইস, ওদের মধ্যে প্রেম হয়ে গেলে একটা সুন্দর জুটি তৈরি হবে, কি বলো? ইহানের সোনালিকার কথায় কোনো ধ্যান নেই। তার ভেতরে হঠাৎ করে কেমন যেন তোলপাড় শুরু হয়ে গিয়েছে। একটা অজানা আশঙ্কা, ভয়, ক্রোধ আর হিংসার মিশ্রণে ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে ইহানের জানা নেই, তবে ক্রমশ তার ফর্সা চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হাতের মুঠো শক্ত করে সোনালিকার থেকে নিজের বাহু ছাড়িয়ে নিল ইহান। তারপর দ্রুত গতিতে এগিয়ে গেল শুভ্রা আর রোহানের দিকে। রোহান তখন দোকান থেকে একগুচ্ছ চুড়ি আর পায়েল কিনে শুভ্রার হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ ইহান, রোহান আর শুভ্রা মাঝখানে এসে শুভ্রার দিকে তাকিয়ে ছাঁচালো কণ্ঠে বলে উঠল, শুভ্রা, এই মুহূর্তে আমার সাথে বাড়ি যাবি, আর একটা কথাও শুনতে চাই না আমি। রোহান বলতে নিচ্ছিল, কিন্তু ইহান রোহানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকে নিজের ঠোঁটে আঙুল রেখে কাট কাট স্বরে বলল, শিস, আর একটা কথা শুনতে চাই না আমি। কোনো কথা বলবি না তুই? বলে শুভ্রার হাত ধরে টানতে টানতে পার্ক থেকে হনহন করে বেরিয়ে গেল ইহান। পেছনে তাজ্জব বনে দাঁড়িয়ে রইল রোহান আর সোনালিকা। সোনালিকার এই ব্যাপারটা মোটেও ভালো লাগলো না, তবে কিছু বলল না সে। এদিকে রোহান হাতে থাকা চুড়ি আর পায়েলের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলতে লাগলো, প্রথমে কোনো রমণীর মায়া আটকে পড়ে গেছি আমি। এত সহজে তাকে কিভাবে ছেড়ে দিই বল? একটা রিক্সা ডেকে দাঁড় করিয়ে তাতে শুভ্রাকে বসে নিজেও তার পাশে বসলো ইহান। তার অভিব্যক্তি এখন কঠোর।
শুভ্রা এতক্ষণ চুপ করে থাকলেও এখন বলতে লাগলো। আমাকে এভাবে ওখান থেকে নিয়ে আসলে কেন ইহান ভাইয়া? ওরা কি ভাববে? ইহান রেগে উঠে বলল, যার যা ইচ্ছে ভাবুক। আর ওখানে তোকে কি ওই রোহানের সাথে থাকতে দিতাম? তুই কি ওর সঙ্গ পছন্দ করছিলি? শুভ্রা তাচ্ছিল্য হেসে বলল, তার সঙ্গ পছন্দ করি বা না করি তাতে তোমার কি? তোমার গার্লফ্রেন্ড তো সোনালিকা আপু, তোমার তাকে সময় দেওয়া উচিত ছিল। ইহান ধমকে উঠে বলল, শুভ্রা, একদম আমার মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম। তোর থেকে জ্ঞান নিতে চাইনি আমি। যেভাবে বলছি সেভাবেই করবি। ওই রোহানের থেকে দূরে দূরে থাকবি। কেন? কোনো উত্তর দিতে পারবো না আমি বলেছি যখন দূরে থাকবি তার মানে দূরে থাকবি। পরক্ষণে শুভ্রার হাতে গোলাপের তোড়া আর মাথায় গাজরা রেখে ইহানের মেজাজ আরও খারাপ হয়ে যায়। শুভ্রার হাত থেকে তোড়াটা তার খোপা থেকে গাজরাটা এক টানে খুলে ফেলে রাস্তায় ফেলে দিল ইহান। শুভ্রা তাজ্জব মনে তাকিয়ে থাকলেও আর কোনো কথা বলেনি। রিকশা এগিয়ে যেতে থাকলো। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হঠাৎ চুলে কারো স্পর্শ পেয়ে পাশে ফিরে তাকালো শুভ্রা। দেখতে পেল ইহান অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে তার সামনে আসা চুলগুলোকে কানের পিঠে গুজে দিচ্ছে। তাকে আরও অবাক করে দিয়ে ইহান মোলায়েম স্বরে বলে উঠল, শাড়ি পরলে তোকে মারাত্মক সুন্দরী লাগে রে শুভ্রা। এভাবে আমার সামনে কখনো শাড়ি পরিস না। আমার কেমন যেন দম বন্ধ লাগে তোকে শাড়ি পরা অবস্থায় দেখলে। গভীর নিস্তব্ধ রাত। অন্ধকার আকাশে অজস্র নক্ষত্র আর এক ফালি চাঁদ বিরাজ করছে। মৃদুমন্দ বাতাসে প্রকৃতির মাঝে যেন সতেজরা বিরাজ করছে। রুমের ব্যালকনির সামনে দাঁড়িয়ে সবকিছু এক মনে পর্যবেক্ষণ করে যাচ্ছে শ্বেতা। রাত গভীর থেকে গভীরতর হলেও তার চোখে ঘুম নেই। চোখের পানি চোখে শুকিয়ে গিয়েছে, বুকটা ভার হয়ে গিয়েছে। আজ সারাদিন রুম থেকে বের হয়নি সে। শুভ্রাকে বলে দিয়েছে আজ সে রুমে একা থাকতে চায়, তাই শুভ্রাও আর তাকে বিরক্ত করেনি। শ্বেতা যে রুমটাতে বর্তমানে রয়েছে সেটার ব্যালকনি গ্রিলবিহীন। নতুন গ্রিল লাগানোর জন্য 2 দিন হলো আগেটা খুলে রাখা হয়েছে। হঠাৎ সেদিক থেকে কিছু একটা আওয়াজ ভেসে আসতে শ্বেতা চমকে নিচে তাকালো। যা দেখলো তারপর একটা চিৎকার করতে নিলে দ্রুত গতিতে একটা অবয়ব উপরে উঠে এসে শক্ত হাতে তার মুখ চেপে ধরল। শ্বেতা চোখ বড় বড় করে দেখতে লাগলো এই অপ্রিয় চিরচেনা মুখটিকে। এরই সে তার মুখ চেপে ধরে তাকে নিয়ে রুমে চলে গেল। দরজায় তাকিয়ে দেখলো ছিটকিনি দরজা লাগানো। স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্বেতাকে বিছানায় ফেলে দিল সে। তারপর ব্যালকনির দরজা লাগিয়ে দিল। শ্বেতা ভয়ে প্রায় জমে গিয়েছে। উঠে বসে কয়েকটা ঢোক খেলে সে বলল, আপনি এইখানে কিভাবে? এরে শ্বেতার পাশে বসে নির্লিপ্ত ভঙ্গিতে বলতে লাগলো, হ্যাঁ আমি এখানে। তাতে এত অবাক হওয়ার কি আছে? এর আগে ঈশাদের বাসা থেকে তোমাকে ঠিক বেলকনে টপকে কিডন্যাপ করেছিলাম। শ্বেতা কোনো কথা না বলে ভয়ার্থ দৃষ্টিতে এরিসের পানে তাকিয়ে রইল। হঠাৎ এরিস একটা অবাক করা কাণ্ড করে বসলো। শ্বেতার কোলে মাথা রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে শ্বেতাকে আদেশ করলো, মাথায় হাত বুলিয়ে দাও। শ্বেতা বিলম্ব না করে কাঁপা কাঁপা হাতে এরিসের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নরম পেলব হাতের স্পর্শে এরিস শান্তিতে দুচোখ বুঝে রইল। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর সে তার সাহস সঞ্চয় করে প্রশ্ন করল, আপনি হঠাৎ এখানে কেন? এরিসের অকপট উত্তর, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল। আপনি আমার বাসা চিনলেন কি করে? এরিস ফিচেল হেসে বলল, যেখানে গোটা তুমিটা আমার চেনা সেখানে তোমার বাসা চেনা আমার কি কঠিন ব্যাপার। শ্বেতা হঠাৎ অভিমানী স্বরে বলল, গতকাল আপনি না জেনেই আমার সাথে এমনটা করলেন। আমি ওই ছেলের সাথে কথা বলতে চাইনি, ও নিজেই। এরিস চোখ বন্ধ করে রেখেই শীতল স্বরে বলল, আমি জানি সবটা, কিন্তু অন্য কেউ তোমার দিকে অন্য নজরে তাকালে কিংবা তুমি যে কোনো কারণে অন্য কারোর সাথে কথা বললে কিংবা সংস্পর্শে আসলে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। সে তার কোনো কথা বলল না। এরিস প্রশ্ন করে বসল, শুনেছি তুমি নাকি ভার্সিটি থেকে বান্দরবান টুরে যাবে। তোমার জন্য ফার্স্ট আমি ভার্সিটি থেকে টুরে যাচ্ছি, তবে সাবধান, ওখানে কি একদম ওড়ার চেষ্টা করবে না বলে দিলাম। আমার নজর কিন্তু সবসময় তোমার উপরেই থাকবে। সেটা ভয়ে জমে গেল। ভেবেছিল ট্যুরে অন্তত শান্তির মতো 2টা দিন কাটাবে, সেখানেও নাকি এ লোক সাথে যাবে। কোথাও তাকে এক দণ্ড শান্তি দিবে না মনে হয়। শুনতে পেয়েছো আমি কি বলেছি? এরিস হঠাৎ উঠে এসে শ্বেতার বাম পাশের জামার ফাঁক দিয়ে কলার বোনটা দেখল। কামড় দেয়া ক্ষতস্থানটা কালচে বর্ণ ধারণ করে আছে। এরিস নির্নিমে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখানে আচমকা একটা চুমু খেয়ে বসল।
শ্বেতা কেঁপে উঠে এরিসের শার্টের কলার খামচে ধরল। এরিস শ্বেতার মুখপানে গভীর দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, এটা আমার দেওয়া তোমার প্রথম ভালোবাসার ক্ষতের চিহ্ন। এটাকে যত্ন করে আগলে রাখবে, কখনো মুছে যেতে দিবে না। এর চিহ্ন আমার অনুপস্থিতিতে আমার স্পর্শ আমি সারাক্ষণ মনে করবে। তারপর এরিস হঠাৎ ফিচেল হেসে বলল, সবও তো মাত্র এক দুটো ক্ষত চিহ্ন তোমার শরীরে। তুমি সম্পূর্ণরূপে আমার হলে ওটা শরীরে আমার ভালোবাসার ক্ষততে পরিপূর্ণ। শ্বেতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার প্রতি আপনার এসব অধিকার কি অবসেশন নাকি ভালোবাসা? আমি সত্যি জানি তোমার প্রতি সম্পূর্ণ অধিকার। তারপর হঠাৎ শ্বেতার কপালে চুমু খেয়ে ব্যালকনি দিয়ে একইভাবে বেরিয়ে যেতে যেতে এরিস বলে উঠল, গুড নাইট মাই এডিকশন। ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। ওই ডার্ক সার্কেলগুলো আমার ভীষণ হিংসা হয়। নীল শাড়িতে তোকে অপরূপা দৃষ্টি ঝলসানো সুন্দরী লাগে। সেই সৌন্দর্যে না চাইতেও ভস্ম হয়ে যায় আমার দৃষ্টি যুগল। সব রঙের শাড়িতে তোকে দেখার সৌভাগ্য আমার হবে না, কারণ আগেই বলেছি তোকে শাড়ি পরা অবস্থায় দেখলে আমার দম বন্ধকর অবস্থা লাগে। কিন্তু তবুও একটিবার তোকে আমার প্রিয় রঙের শাড়িতে সজ্জিত অবস্থায় দেখতে চাই। আজন্মের বন্ধুত্বের দাবিদার হিসেবে এতটুকু তো তোর কাছে আমি চাইতেই পারি, তাই না রে শুভ্রা? এদিকে একটা লাল পাড়ে সাদা সিল্কের শাড়ি, হালকা রেড হোয়াইট স্টোন অর্নামেন্টস, একটা বেলি ফুলের গাছরা এবং দুটি লাল সাদা গোলাপে মোড়ানো গিফটের মাঝে এই ছোট্ট চিরকুটটি দেখে দীর্ঘশ্বাস ফেল শুভ্রা। ইহানা দা এটি তাকে প্রথম কোনো উপহার নয়, তবে রোহান আর সোনালিকার সাথে সেদিন রেস্টুরেন্টে দেখা হওয়ার পর থেকে ইহানার স্বভাবে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছে সে, আর এই উপহারটুকু সেই পরিবর্তনেরই অংশ। শাড়িটা বুকে জড়িয়ে নিয়ে শুভ্রা আনমনে বিড়বিড় করে বলতে লাগলো, এখনো আমার কাছে তুমি আজন্মের বন্ধুত্বের দাবিদার হয়েই রয়ে গেলে ইহান ভাইয়া। তোমার প্রতি আমার অনুভূতিটা ঠিক কি সেটা আমি স্পষ্ট বুঝতে পারলেও আমার প্রতি তোমার অনুভূতিটা সম্পর্কে আমি এখনো সুস্পষ্টভাবে বুঝতে পারিনি। হয়তো তুমিও পারোনি, তবে যেদিন বুঝতে পারবে সেদিন খুব বেশি দেরি হয়ে যাবে না তো ইহান ভাইয়া? লাল পাড়ে সাদা শাড়িতে শুভ্রাকে আজও পরিমত লাগছে। উদ্দেশ্যহীনভাবে সেজে সে ছাদে এসে দাঁড়িয়েছে। ইহান কেন যে তাকে শাড়ি পরে তাদের বাড়ির ছাদে আসতে বলেছে সে নিজেও জানে না। শুভ্রাকে আসতে বলে ইহানের নিজেরই কোনো খবর নেই। শ্বেতা আজ খুব ভোরবেলা বান্দরবানে নীলগিরি পাহাড়ে ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, তাই সকাল থেকে ঈশা তার বাড়িতে পড়ে রয়েছে। ঈশা দৌড়ে ছাদে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আরে দোস্ত এখানে ওদিকে। কথাটা শেষ করার আগে শুভ্রার দিকে চোখ যেতেই ঈশা মুগ্ধ নয়নে তার আপাত মস্তক দেখতে দেখতে বলল, আহ বান্ধবী, বাহ তোকে কি সুন্দর পরিমতো লাগছে রে। আমি ছেলেবেলায় তোকে বিয়ে করেছিলাম দোস্ত, বাট এটা তো পসিবল না। কিন্তু আজকে রোহন ভাইয়া তোকে দেখে একদম রূপে দেখে তো পুরো শেষ। ঈশার মুখ থেকে হঠাৎ রোহানের নাম শুনে ভ্রু কুঁচকে ফেলল শুভ্রা। অবাক হয়ে জিজ্ঞেস করলো, রোহান ভাইয়া মানে? আরে সেদিন সোনালিকা আপুর সাথে রেস্টুরেন্টে গিয়ে তোর যে ছেলেটার সাথে পরিচয়, তুই তো ওর কথা আমাকে বলেছিলি। ছেলেটা কেমন গায়ে পড়ে তোর সাথে কথা বলছি, ওর আচরণ তোর সুবিধার মনে হয়। কিন্তু আমি তোকে বলেছিলাম না তোর উপর ফিদা হয়ে গেছে। সত্যিই তাই। মানে? মানে রোহন ভাই তোর সাথে দেখা করার জন্য বাইরে অপেক্ষা করছে। মানে কি এসবের? আমি কেন তার সাথে দেখা করতে যাব? এত কিছু জানি না, সেদিন যখন তখন রোহন ভাইয়ের সাথে দেখা করে আয়, আমার মনে হয় তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে। বলে এক চোখ টিপ মেরে শুভ্রাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঈশা টানতে টানতে তাকে নিচে নিয়ে গেল। ইহান, তোমার হঠাৎ করে কি হয়ে গেল? তুমি আমাকে এখন একদমই সময় দিচ্ছ না। দেখা হলেও ঠিকঠাকভাবে কথা বলছো না। হঠাৎ করে এমন করছো কেন বলবে? ফোনে ইহানকে একরাশ অভিযোগ জানিয়ে বসলো সোনালিকা। ইহান বিরক্ত হয়ে ফোন কেটে দিতে চাইল। শুরুতে মেয়েটাকে তার ভালোই লাগতো। সোনালিকা তাকে পছন্দ করতে বলে রোহানের মধ্যস্থতার তাদের মধ্যে আনুষ্ঠানিক একটা রিলেশনশিপ শুরু হয়। কিন্তু ইহানের মোহ কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে কেটে গেছে। এই সম্পর্কটা তার কাছে বোঝার মতো মনে হচ্ছে, কিন্তু একেবারে ভেঙেও ফেলতে পারছে না। পাছে মেয়েটা তাকে প্লেবয় মনে করে না বসে। ইহা নিজেকে যথাসম্ভব শান্ত করে বলল, আমি এখন একটা কাজে এসেছি সোনালিকা, বাসায় গিয়ে তোমাকে কল দিচ্ছি, ঠিক আছে? বলে আর কোনো কিছু শোনার অপেক্ষা না করে কল কেটে দিল ইহান। তারপর দ্রুত পায়ে এগোতে লাগলো শুভ্রাদের বাসার উদ্দেশ্যে। এদিকে শুভ্রাদের বাসায় গেটের কাছাকাছি এসে একটা অপ্রত্যাশিত দৃশ্য দেখে মুহূর্তে রাগ সপ্তমে উঠে গেল ইহানের।
রোহান একদম ফুলবাবু সেজে এসে শুভ্রাকে সামনে রেখে তার সৌন্দর্য নিয়ে রীতিমতো ফ্ল্যাট করা শুরু করে দিয়েছে। শুভ্রা বারবার পালাই পালাই করতে চাইলেও রোহান নাছর বান্দার মতো তাকে আটকে রেখেছে। ইহান রেগে দ্রুত এগিয়ে গিয়ে রোহানকে কিছুটা ধাক্কা দিয়ে কর্কশ স্বরে বলতে লাগলো, তোর সমস্যাটা কি? বারবার মানা করেছিলাম না শুভ্রার কাছ থেকে দূরে থাকতে? রোহানও এবার তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস ইহান। বন্ধু বলে প্রথমে কিছুই বলিনি, কিন্তু এখন তুই লিমিট ক্রস করে ফেলেছিস। ইহান রোহানের বুকে ধাক্কা দিয়ে উগ্র স্বরে বলতে লাগলো, কি লিমিট ক্রস করে ফেলেছি? শুভ্রার থেকে দূরে দূরে থাকবি বলে দিলাম। যদি না থাকি তো? একদম জানে মেরে ফেলবো। তোর না গার্লফ্রেন্ড আছে, তাহলে শুভ্রার পিছনে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? আমার কাজিন, আমার ছোটবেলা বড়বেলার একমাত্র সঙ্গী। আমি আঠার মতো লেগে থাকবো না তো তুই থাকবি? ইহান আর রোহানের অবস্থা রীতিমতো হাতাহাতির পর্যায়ে চলে যেতে দেখে শুভ্রা আটকে উঠে তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। ঈশা একপাশে দাঁড়িয়ে ঘটনা বুঝতে চেষ্টা করলো। শুভ্রা বিরক্ত হয়ে দুজনের উদ্দেশ্যে চেঁচিয়ে বলতে লাগলো, উফ, থামবে তোমরা দুজন? কি শুরু করেছো রাস্তার মাঝে? এমনিতেই বাড়ির কেউ দেখে ফেললে আমার অবস্থা কাহিল হয়ে যাবে। এর মধ্যে তোমরা এসব তামাশা শুরু করেছো। প্লিজ যাও তোমরা দুজন এখান থেকে। রোহান হঠাৎ হেসে ফেলে বলল, এই বেড়া ইহানের জন্য তোমার সাথে শান্তি মতো কথা বলতে পারি না শুভ্রা। তবে চিন্তা করো না, একদিন এই বেড়ার থেকে অনেক দূরে তোমাকে নিয়ে গিয়ে তোমার সাথে একান্তভাবে কথা বলবো। ইহান রাগে ফায়ার হয়ে রাস্তা থেকে ইট তুলে রোহানকে তাড়া করতে লাগলো। বেচারা দৌড়াতে দৌড়াতে শুভ্রার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার এই পাগল ভাইকে সামলাও শুভ্রা। বাই দ্য ওয়ে, তোমাকে লাল সাদা শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। ইহান ইটটা রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে। ভাগ্যবশত সেটা রোহানের গায়ে লাগার আগেই রাস্তার অন্য পাশে পড়ে যায়। রোহান দৃষ্টির আড়াল হতেই ইহান বিড়বিড় করে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, ব্লাডি ইডিয়েট! না আমি শুভ্রার ভাই, আর না ও আমার বোন। ইহান রাগে গজগজ করতে করতে শুভ্রার সামনে এসে রাগে কণ্ঠে বলতে লাগলো, বারবার বলেছি না তোকে এই ফালতু ছেলের থেকে দূরে থাকতে? তাও বারবার এর সাথেই তোকে কেন দেখা করতে হবে, কথা বলতে হবে? শুভ্রা কিছু বলার আগেই ঈশা হঠাৎ এগিয়ে এসে বলে উঠল, কেন ভাইয়া, রোহান ভাই শুভ্রার সাথে কথা বললে দেখা করলে আপনার সমস্যা কি? আপনার তো গার্লফ্রেন্ড আছে, আমাদের শুভ্রের অধিকার আছে একজন বয়ফ্রেন্ড বানানোর। ইহান এই মুহূর্তে অনেক কিছু বলতে চেয়েও আর বলতে পারলো না। অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করতে পারলো না। তার মন ইদানিং কি চায় সে নিজেও বুঝতে পারে না। শুভ্রা কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে থেকে হঠাৎ যেতে যেতে বলে উঠল, তোমায় আমাকে শাড়ি গিফট করার জন্য থ্যাঙ্কস ইহান ভাইয়া। তোমার পছন্দ আসলেই অনেক সুন্দর। এভাবে রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাসায় আসো। ইহান শুভ্রা যাওয়ার দিকে স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো। শুভ্রা চোখের আড়াল হতেই ইহান আনমনে বিড়বিড় করে বলে উঠল, আজও শাড়ি পরে আমার প্রাণ নিতে যাচ্ছিলি তুই? তোকে শাড়ি পরা অবস্থায় দেখে আত্মঘাতী হব জেনেও বারবার একই কাজ করতে চাই মন। এই অবাধ্য অনুভূতির নাম আমি কি দেব শুভ্রা? নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান জেলার টেংপ্লং চুট পাহাড় চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চে অবস্থানের কারণে নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত থাকে এবং এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। নীল আকাশের নিচে হাজার হাজার ফুট উঁচু পাহাড়ের মেঘমালায় আচ্ছাদিত সবুজ অভয়ারণ্য দেখে বিমোহিত হয়ে গেল শ্বেতা। দুই নয়ন ভরে সে দেখতে লাগলো প্রকৃতির এই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। এই বিকালের মুহূর্তটাকে অসম্ভব স্বর্গীয় লাগছে তার কাছে। তার পরনে স্কাই ব্লু কালারের ভেলভেটের একটি ফিনফিনে লম্বা গাউন, লম্বা চুলগুলো কোমর অবধি ছেড়ে দেয়া। এই রূপেও সাজে সজ্জিত হয়ে সে পাহাড়ের পাশে অবস্থিত রেলিং দেওয়ার সরু লম্বা রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো। নির্ভেজাল রূপে তাকে প্রকৃতি কন্যার মতোই স্নিগ্ধ অপরূপা লাগছে। শ্বেতার সাথে তার বান্ধবীরা, ভার্সিটি থেকে আগত স্টুডেন্টস এবং অনেক ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা রয়েছে। অথচ সকলের মাঝে একজোড়া তীক্ষ্ণ বিমু দৃষ্টি শ্বেতার দিকে বহুক্ষণ যাবৎ তাকিয়ে রয়েছে। অথচ সেদিকে কোমলমতি কন্যার কোনো ধ্যান নেই। ট্যুর উপলক্ষে নীলগিরি পর্যটন কেন্দ্র অনেকগুলো রিসোর্ট ভাড়া করা হয়েছে। তার মাঝে অর্ধেক মেয়েদের এবং অর্ধেক ছেলেদের জন্য বরাদ্দ রয়েছে। শ্বেতা এবং তার বান্ধবীরা যে রিসোর্টে রয়েছে সেটার বারান্দায় সবাই মিলে টুথ অ্যান্ড ডেয়ার খেলছে।
তার পাশে কিছুটা দূরে কেউ কেউ বারবিকিউ বানাচ্ছে, আবার অন্য পাশে অনেকে বা গিটার নিয়ে গানের আড্ডায় বসেছে। এতক্ষণ যাবৎ ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার নীরব দর্শক মনে থাকার শ্বেতার দিকে বোতল ঘুরতে তার বান্ধবীরা তাকে চেপে ধরল। জয়ী বলে উঠল, আবার এতক্ষণ যাবৎ ট্রুথ নিয়েছে, এবার তোকে ডেয়ার নিতে হবে শ্বেতা। অহনা বলল, ওকে ডেয়ার দিবি দে, কিন্তু ওর জন্য কঠিন হয়ে যায় এমন কিছু দিবি না কিন্তু। অনামিকা বলে উঠল, আরে রিল্যাক্স দোস্ত, আমাদেরকে এত দরজাল মনে হয় তোর? বলে শ্বেতার দিকে তাকিয়ে অনামিকা বলল, আমাদের রিসোর্টের পেছনে একটা বকুল ফুলের গাছ আছে, তুই সেখান থেকে একগুচ্ছ বকুল ফুল নিয়ে আসবি, ঠিক আছে? শ্বেতা ভয়ে ঢোক গেলে বলল, এই সন্ধ্যাবেলায় ওখানে একা একা যেতে ভয় করবে আমার। শান্তা বলে উঠল, দেখ শ্রেতা, তুই ডেয়ার নিয়েছিস মানে তোকে এটা পালন করতেই হবে, না হলে তুই আমাদের খেলা থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাবি। অহনা শ্বেতার হয়ে কিছু বলতে নিলে অনন্যা মেয়েরা তাকে থামিয়ে দিল। অন্যান্য মেয়েরা তাকে থামিয়ে দিল। অগত্যা শ্বেতা গুটি গুটি পায়ে রিসোর্টের পেছনে বকুল গাছ থেকে ফুল পেড়ে আনার উদ্দেশ্যে পা বাড়ালো। তার মনটা কেন জানে এই মুহূর্তে ভীষণ কু গাইছে। ভয়ে ভয়ে বকুল গাছের কাছে এসে সেখান থেকে কিছু ফুল একত্রিত করে তৈরি করে হাঁটতে নিতেই দুটি শক্ত হাত একই সাথে শ্বেতার দুই হাত এবং মুখ চেপে ধরল। হাত দুটি জোর এতটাই বেশি ছিল যে শ্বেতার হাত এবং মুখে প্রচণ্ড ব্যথা অনুভব হতে লাগলো। তবুও তার মালিক তাকে ছাড়ল না। আষ্ঠে পৃষ্ঠে টেনে হিচড়ে তাকে নিয়ে যেতে লাগলো গভীর অন্ধকারের দিকে। কে কে আপনি? আমাকে এভাবে ধরে এনেছেন কেন? ছেড়ে দিন আমায় প্লিজ। অচেনা একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় মাটিতে পড়ে থেকে তীব্র ভয় পেছাতে অস্ফুষ্ট স্বরে কথাগুলো বলল শ্বেতা। ইতিমধ্যে তার হাত পায়ের অসংখ্য জায়গা ছিঁড়ে রক্ত বেরোচ্ছে। বিশেষ করে ডান পায়ের হাঁটুতে অনেক ব্যথা পেয়েছে সে। অথচ দীর্ঘদেহী অবয়বটি পৈশাচিক হাসি হেসে শ্বেতার দিকে এগিয়ে আসতে লাগলো। পরক্ষণে নিজের মাস্ক খুলতে বেরিয়ে এলো একটি কুটিল শয়তানি চেহারা। শ্বেতা অবাক হয়ে আড়ালো। শাওন মির্জা। শাওন মির্জার আশপাশ থেকে আরো ৩-৪ জন যুবক বেরিয়ে এলো। সেটা দেখে শ্বেতা আরো প্রচন্ড ভয়ে গুটিয়ে গেল। শাওন মির্জা বিক্ষুটে হেসে শ্বেতার পাশে হাঁটু ভেঙে বসলো। বলল, কি ভেবেছিলে তুমি? আমাকে এরিসের হাতে মার খাইয়ে হেনস্থা করিয়ে তুমি এত সহজে বেঁচে যাবে? একদমই ভুল ভেবেছিলে তুমি। আজ তোমার চরম সর্বনাশ করে তোমার পেয়ারের আশিক মজনু এরিসকে উচিত শিক্ষা দেব আমি। তারপর ওই ব্যাটার এমন হাল করবো যে কোনো দিন আমাকে অপদস্থ করার সাহস পাবে না। বলে সে তার গায়ের ওড়না টেনে ফেলে দিল শাওন, আর পার্পল কালারের লং স্কার্ট ধরে টানাটানি করতে লাগলো। শ্বেতা তীব্র ভয়, অপমান আর লজ্জায় চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু এই শুনশান নীরবতায় তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। শাওন সহ উপস্থিত সকল বকাটে ছেলেগুলো শ্বেতার এই অবস্থা থেকে বিশ্রীভাবে হাসতে লাগলো। শাওন যখনই শ্বেতার গায়ে হাত দিতে যাবে তখনই আচমকা থপাস করে কয়েকটা ভারী কিছু জিনিস পড়ার আওয়াজ ভেসে এলো তার কানে। শাওন আর শ্বেতা দুজনে পেছনে ফিরে অবাক হয়ে দেখল কয়েকটা টর্চ তাদের মুখের উপর তাক করে রাখা হয়েছে। তার পেছনে ব্ল্যাক ড্রেস আপা পরিহিত কয়েকটি অবয়ব দাঁড়ানো। তবে সামনের আপাত মস্তক কালো পোশাকে সজ্জিত অবয়বের ভয়ঙ্কর আর হিংস্র ভাবমূর্তি দেখে মুহূর্তে ভয়ে জমে গেল শাওন। শাওনের সাথে থাকা ৩-৪ জন ছেলে মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে। তাদের দেহ থেকে অঝোর ধারা রক্ত গড়িয়ে পড়ে ভেসে যাচ্ছে সমতল ভূপৃষ্ঠ। শাওন সামনে তাকাতেই যেন তার সাক্ষাৎ যমদূতকে দেখতে পেল। অথচ সে তার কাছে যেন এক অনিবার্য আশ্রয়স্থল রূপে উপস্থিত হলো স্বয়ং এরিস। এখনো তার সাইলেন্সার লাগানো পিস্তলটা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। অথচ তার শান্ত চেহারায় এক তীব্র বন্য হিংস্রতার ছাপ। রক্ত লাল চোখ দুটো যেন রক্ত ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা। এরিসের পাশে আরো ৫-৬ জন যুবক দাঁড়িয়ে রয়েছে। এরিসের আদেশ না পাওয়া পর্যন্ত তারা কেউই জায়গা থেকে নড়তে পারবে না। শ্বেতার হঠাৎ কি হলো কে জানে, কান্নারত অবস্থায় আঘাতপ্রাপ্ত দেহ নিয়ে সে ছুটে যেতে চাইল এরিসের কাছে, কিন্তু মাঝপথেই হোঁচট খেয়ে পড়ে গেল সে। অসহায় কান্না ভেজা মুখ করে এরিসের দিকে তাকিয়ে রইল শ্বেতা। এরিস ঘাড় সামান্য কাত করে শ্বেতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও তার হিংস্র দৃষ্টিতে
বিন্দু মাত্র পরিবর্তন এলো না। এরিস ধীর পায়ে শাওনের দিকে এগোতে লাগলো। শাওনের চোখে মুখে তীব্র বুদ্ধ ভয় হানা দিয়েছে। সে শ্বেতার মতো করেই মাটিতে বসে বসে পেছাতে লাগলো। প্রচন্ড ভয়ে গলা শুকিয়ে এসেছে তার, তবু গলা খানিকটা ভিজে সে বলতে চেষ্টা করলো, শান্ত, আমার কথাটা শোন।